দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। একই সঙ্গে আপনারা জানেন যে সামনে 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশের 150 উপজেলায়। এরই মধ্যে সেই নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়ে গেছে আজ, এবং তারপরে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন সেসব উপজেলার প্রার্থীরা। এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। জানিয়ে রাখি, দুই দলই এইবার এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একরকম নির্দলীয় আদলে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতীক দেওয়া হয়নি, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে। তারপরেও দুই দলের কথাই একরকম শুনছে না স্থানীয় আওয়ামী লীগ বা বিভিন্ন দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মানছে না স্থানীয় পর্যায়ে। এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন ও রাজনীতি বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো আমাদের সঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক, বিএনপি। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে দিয়ে। মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই বাস্তবতা জানেন, এর মধ্যে নির্দলীয় আদলে এবারের উপজেলা নির্বাচন হচ্ছে। প্রতীক দেওয়া হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে আসলে নির্বাচন আনুষ্ঠানিকভাবে না যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে না যেতে বলা হয়েছে। সেই কথা আসলে খুব বেশি শুনছে না। প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ আছে এমপিদের স্বজন ঘনিষ্ঠজনরা আসলে ভোটে আছেন, ভাই, ছেলে, ভগ্নিপতি সহ। এবং বিএনপির ক্ষেত্রে যেটি হচ্ছে যে 20 নেতা, এখন পর্যন্ত 20 জনের বেশি নেতা নির্বাচনে আছেন, সব মিলে 38 জন বিএনপির। জামাতের 25 জন নির্বাচন থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে। সব মিলিয়ে এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা যেসব কৌশল আওয়ামী লীগ নিয়েছিল, সেগুলা কতটা কাজে আসছে বলে মনে হয় আপনার? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে বলি, মানে 7ই জানুয়ারির যে নির্বাচনটি হলো, তো নির্বাচনটি রাজনৈতিক দলের অংশগ্রহণের যে সংখ্যা, সেদিক থেকে তো এটা আবারও বলবো যে এটা ওইভাবে রাজনৈতিক দলের হিসেবে অংশগ্রহণমূলক নির্বাচন যেটাকে বলা হয়, সেইভাবে ওইটা সফল একটা নির্বাচন যে বলতে হয়, সেভাবে হয়নি। ভোটার সংখ্যা, ভোটার উপস্থিতি, সেই বিবেচনায় বা প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় হ্যাঁ বলা যায় তো নির্বাচনটি এক ধরনের নির্বাচন আমাদের যেটাকে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে পেয়ে গেছে সেটা। কিন্তু একেবারে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য যেই পরিমাণ ইনভলভমেন্ট দরকার রাজনৈতিক দলের এবং কর্মীদের, তো সেটা বোধহয় ঘাটতিটা পূরণ করার জন্যই বোধহয় উপজেলা যে নির্বাচন, সে নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচনের প্রতীক যেটা নৌকা মার্কা, সেটা কাউকে দিবে না। অর্থাৎ নির্বাচনটি আগে যেভাবে হতো এটা বরাবরই নির্দলীয় ছিল। মাঝখানে কয়েকটা জায়গায় কয়েকটা নির্বাচন আমরা দলীয় ভিত্তিতে যখন গেলাম, তো এটারও কিছু সমস্যা আছে। তো সেটা নিয়ে অনেক সমালোচনাও আমরা করেছি। এখানেও বহু টকশো স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বা অন্যান্য সবাই বলছে যে স্থানীয় সরকারের নির্বাচনে যে একটা আভিজাত্য ছিল, যে একটা এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোকজন যারা অতটা আমাদের দলীয় রাজনীতির যে নেচার এর সাথে খাপ খায় না, কিন্তু তাদের জনসেবা করার, মানুষের জন্য কিছু করার উদ্যোগী আগ্রহ এগুলো আছে। এর মধ্যে সাবেক শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, এই জাতীয় যে লোকগুলো ছিল, তো তাদেরকেও আনা যায় কিনা এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। সেই বাস্তবতা আছে না, আমরা কথা বলেছি, সেই বাস্তবতা নেই, কিন্তু তারপরেও এটা তো ওইভাবে ছিল, তো সেভাবে এটা ফিরে গেছে। আর মূল কারণ হচ্ছে নির্বাচনটা যেন মোর পার্টিসিপেটরি হয়, তার জন্য এটা করা হলো। বিষয়টি কেমন স্যার? যে ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতীক না দেওয়া সিদ্ধান্ত হলো যাতে করে একরকম কোনো রকম প্রভাব থাকবে না আওয়ামী লীগের। তারপরে একই সঙ্গে আবার বলা হলো যে যাতে এমপি, মন্ত্রী, এমপির আত্মীয় স্বজন নির্বাচনে অংশ না নেয়, এইটা প্রভাব বিস্তার করতে বলা হলো। এর মধ্যেও কি আবার আওয়ামী লীগের নির্দেশনা থাকলো না? আমি বলি এমপি এবং মন্ত্রীদের আত্মীয় স্বজনকে নির্বাচন করতে নিরুৎসাহিত করার যে ব্যাপারটা, এটা মনে একটা বিলম্বিত সিদ্ধান্ত। কারণ এটা যখন এই সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে জানানো হয়, বাই দিস টাইম কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে, লোকজন ক্যাম্পেইন করে ফেলছে। কারণ উপজেলা নির্বাচন আরও 6 মাস আগের থেকে প্রার্থীরা সরব।
মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি এখন ইলেকশন করার ক্ষেত্রে এসে এমপি মন্ত্রীদের অংশগ্রহণটা দর্শনীয় হয়, আমার তো মনে হয় এটা আরও আগেই করা উচিত ছিল। কারণ আওয়ামী লীগের যখন বিভিন্ন সংগঠনের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, ইভেন খোদ আওয়ামী লীগ, এগুলোর যখন কমিটি হয় তো দেখা গেছে যে সেখানেও কিন্তু উপজেলা জেলা লেভেলের যে কমিটি, সেখানে কিন্তু মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, মানে আমরা অনেক সময় মন্ত্রীদের স্ত্রীকে ওই জেলা আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের সভাপতি, এটাও আমরা এমপিরা তার ওয়াইফকে মহিলা আওয়ামী লীগের, তার শ্যালককে ছাত্রলীগের, এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে, বহু ঘটে গেছে অলরেডি। এই জিনিস পলিটিক্সে আছে, তাইলে আপনাকে ওইখানেই এটা বিধিনিষেধ যদি আরোপ করতে, তাহলে আওয়ামী লীগেরই ভুল কৌশল? না, আমি বলছি ভুল কৌশল না। মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন রাজনীতি করতে পারবে না, এটা তো কোনো কথা না। আমাদের এই পাক ভারতীয় উপমহাদেশে, ভারতে বলেন, পাকিস্তানে বলেন, শ্রীলঙ্কায় বলেন, ইংল্যান্ডেও আছে পারিবারিকভাবে রাজনীতি করার যে ঐতিহ্য, এটা শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশে আছে। কিন্তু পদ পদবী বিলি বন্টনের ক্ষেত্রে যদি কেবলমাত্র আত্মীয়তা বা কারো এমপি মন্ত্রীর সন্তান এগুলো যদি বিবেচ্য হয়, তাইলে কি হয়, আরও নিবেদিত যারা কর্মী দলের, তার হয়তো ওইভাবে পারিবারিক পত্রিকাগুলোর শিরোনাম, বেশিরভাগ পত্রিকারই, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ভোটের মাঠে এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ, দলীয় নির্দেশনা অমান্য করে এমপিদের ছেলে, ভাই, ভগ্নিপতি, ঘনিষ্ঠজন ভোটে। না, আমি বলছি যে এইটা তো এখন উপজেলা নির্বাচনে তারা চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান প্রার্থী, এটা কিন্তু এর আগেই তো তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি হয়ে বসে আছে। আওয়ামী লীগ যে নিয়ন্ত্রণটা এখন আরোপ করতে চাচ্ছে, তো এইটা তো এখন সময় না আসলে সেই অর্থে। সমকালের শিরোনাম হচ্ছে এমপি পুত্র সহ 25 জন বিনা ভোটে জয়ের পথে। এর মধ্যে হয়তো উপজেলা চেয়ারম্যান কয়েকটা, বাকিরা দেখলাম বেশিরভাগই মহিলা ভাইস প্রেসিডেন্ট, এটা সেটা। আমি বলছি যে এই সিদ্ধান্তটা সময় উপযোগী হয়নি, এটা অনেক আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এবং সেই সাংগঠনিক কাঠামোর মধ্যেও যদি ওই ধরনের একটা বিধিনিষেধ থাকতো যে কেবলমাত্র মন্ত্রীর শ্যালক অথবা ছোট ভাই অথবা কেনা বলে হয় স্বামী স্ত্রী হওয়ার কারণে সে বিভিন্ন পদ পদবিগুলো, কারণ এগুলো একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে একরকম আওয়ামী লীগকে বিষয়টা এরকম চেয়েছে যে যাতে এরা যদি নির্বাচনে থাকে তাহলে নির্বাচনে প্রভাব বিস্তারের একটা প্রবণতা, এমপিদের একটা পরোক্ষ প্রভাব থাকবে, অন্যরা নিরুৎসাহিত হবে। একটা হলো যে যিনি অলরেডি নির্বাচিত এমপি বা মন্ত্রী, তো তার তো একটা বলয় থাকেই, ধরে নেওয়া হয়। অর্থাৎ তার কোনো আত্মীয় স্বজন যদি ইলেকশনে দাঁড়ায়, নট নেসেসারি যে এটা ইউএনও টিএনও অথবা যাদেরকে জেলা প্রশাসক রিটার্ন তাদেরকে প্রভাবিত পুলিশে করে, তা না, রাজনৈতিকভাবেও একটা প্রভাব কিন্তু চলে আসবে। কারণ আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো, স্থানীয় সরকার থেকে মানুষ কি প্রত্যাশা করে তার স্থানীয় যে রাস্তাঘাট, তারপরে মানে বাতি, ড্রেনেজ, এই জিনিসগুলোই তো মেইনলি স্থানীয় সরকারের দেখাশোনা করার ব্যাপার। তো ধরে নেওয়া হয় যে এমপির যে ঘনিষ্ঠজন, এমপির ছেলে অথবা শ্যালক অথবা স্ত্রী, স্বামী, তারা যদি উপজেলার চেয়ারম্যান হয়, তাহলে তারা এক ধরনের ভরসা পাবে যে কাজটা ভালো হবে। তো এইটাও ধরনের এক ধরনের ইনফ্লুয়েন্স। তো সেটার থেকেই বোধহয় জনগণকে একটা মুক্ত রাখার জন্য, অর্থাৎ দলকে মুক্ত রাখার জন্য এই সিদ্ধান্তটা, কিন্তু সিদ্ধান্তটা বিলম্বিত, এটা আমি বলবো। এটা মানে পত্রিকাগুলো রিপোর্টে একটা মানে সামারি যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানছে না একটা অংশ, সেই জায়গাটাই কয়েকজন নেতা বলছেন না প্রকাশ করার শর্তে যে বিগত বিভিন্ন সময় এরকম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আবার ক্ষমা করে দেওয়া হচ্ছে, আবার দলে নিয়ে নেওয়া হচ্ছে। এই ফলাফল এটা তো বরাবরই দেখা যাচ্ছে। ইলেকশনের আগে যাদেরকে বহিষ্কার করা হয়, যখন জিতে যায় তখন আবার দল মনে করে যে এই লোকটা ইনডিসপেন্সেবল, সে তার দলের জন্য উপকারী, অথবা তার জনসমর্থন। আমি তো মানে মন্ত্রী এমপির আত্মীয় বলে তাকে জনগণ ভোট দিবে এমন তো কথা নাই। কত এমপি তো ফেল করছে, 60-65 জন তো নমিনেশন পায় নাই, প্রায় 70-80 জন, আর ফেল করছে 65-70 জনের মতো সিটিং এমপি ফেল করছে না। তো সেই দিক থেকে তারা যদি ভালো কাজ না করে, ওই এমপির যেই অবস্থা হয়েছে, জাতীয় নির্বাচনে বহু এমপি পাশ করতে পারে নাই, এরাও পাশ করতে পারবে না। কিন্তু যখন পাশ করে যাবে তাহলে বুঝতে হবে তাদের যেমন আওয়ামী লীগের নমিনেশন প্রসেসের মধ্যে আমি বলছি যে এটার মধ্যে একটা ত্রুটি তো আছেই, নাইলে কী করে হলো যে প্রায় 65-70 জন মানে প্রপার প্রসেসে যারা নমিনেশন পাইছিল তারা ফেল করলো,
আর যারা নমিনেশন পায় নাই, বিদ্রোহী ছিল, ইগল মার্কা বা ট্রাক মার্কা, তারা পাশ করলো। তার মানে দাঁড়াচ্ছে যেই লোকটা নমিনেশন পাওয়ার উপযুক্ত ছিল, মানে জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল, সেই লোকটা নমিনেশন পায় নাই। তার মানে দাঁড়াচ্ছে এই আওয়ামী লীগের নমিনেশন সিস্টেমটা রিভিজিট করারও যেটা ব্যাপার আসছে, যেই প্রক্রিয়ায় নমিনেশনটা হয়েছিল সেটা যদি এতই ভালো হতো তাহলে ওরা পাশ করলো না কেন? তো সেই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো আরও আগের থেকে করা উচিত ছিল। যে কমিটি গঠনের সময় যখন আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, যে লোকটা অলরেডি আছে, সে হয়তো মন্ত্রীর ভাই, তো সে আর কিছু আছে যে অলরেডি মন্ত্রীর ভাই, এমপির ভাই এবং উপজেলা চেয়ারম্যান, বর্তমানে সিটিং চেয়ারম্যান, তো আপনি কিভাবে তাকে নিবৃত্ত করবেন? এটা আরো অনেক আগের থেকে জাতীয় নির্বাচন করলো, সেখানে একটা আওয়ামী লীগের পক্ষ থেকে গুরুত্ব ছিল যে কেউ যাতে বিনা ভোটে নির্বাচিত না হয়, সিগনিফিক্যান্ট বিষয়, এবং সেটাতে আওয়ামী লীগ সফল। এবার যে উপজেলা নির্বাচন, সেখানে প্রথম ধাপেই 25 জন বিনা ভোটে জয়ী। না, এটাকে কিভাবে দেখেন? 25 জনের মধ্যে আমি বলছি যে চেয়ারম্যান দেখেন, এখানে আবার পত্রিকার নিউজটার মধ্যে ওইভাবে ক্লিয়ার না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে চেয়ারম্যান মধ্যে 2-5 জন হতে পারে, বাকিরা হচ্ছে ভাইস চেয়ারম্যান। এটা ভাইস চেয়ারম্যান পদের, এখানে চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 10 জন। হ্যাঁ, বেশিরভাগই মহিলা এবং ইয়াটা। তো ওই যে চেয়ারম্যানটাই গুরুত্বপূর্ণ উপজেলা পর্যায়ে। প্রার্থীর এত অভাব পড়ছে না, স্থানীয় পর্যায়ে ধরে নেওয়া হয়, কারণ এই ইয়াটা আপনি যেটা শুরুতে ভূমিকা যেটা বলছেন, বিএনপি সেভাবে অংশগ্রহণ করছে না, কারণ বিএনপির সব মিলিয়ে প্রার্থী হয়তো কটা, এখন যে উপজেলাগুলো হচ্ছে এর মধ্যে 25 জনের বা 30 জনের মতন প্রার্থী মাত্র আছে। আরেকটা হচ্ছে জামাতের কিন্তু যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু সরে গেছে। তো ডিফারেন্সটা জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য, একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং ক্যাডার এবং চেইন অফ কমান্ড যত সহজে জামাত বা এই যে রেজিমেন্টেড বাহিনী বা দলের মধ্যে যে যত সহজে এটাকে ইফেক্টিভ বা কার্যকরভাবে প্রয়োগ করা যায়, আওয়ামী লীগ বিএনপির মতো যে এরকম দল, অমনিবাস টাইপ অফ দল, যেদিক থেকে আস্তে আস্তে ঢুকতেছে, যে বেরোচ্ছে, সেখানে কিন্তু দলীয় সিদ্ধান্ত অনেক সময় এটা কার্যকর। বিএনপির কথা তো শুনছে না, কারণ বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত, সেই জায়গায় এখন পর্যন্ত যেটি আমি বলছিলাম যে বিএনপির 18 নেতা সহ 38 জন নির্বাচনে আরো হয়তো আছে, প্রথম ধাপে, মানে 150 উপজেলার মধ্যে আরো দাঁড়াবে হয়তো, এবং পাশও করবে এদের মধ্যে। কারণ বিএনপি ধরেন আজকে 3টা জাতীয় সংসদ নির্বাচন বলতে গেলে তারা বয়কট করলো, তো কিন্তু এদের মধ্যে অনেক নেতৃত্ব আছে, স্থানীয় নেতৃত্ব, গ্রহণযোগ্য, এই বংশ অথবা পারিবারিক কারণে, পারিবারিক ঐতিহ্যের কারণে তাদের একটা প্রভাব প্রতিপত্তি আছে। আর এদের মধ্যে অনেকেই আছে যাদের হয়তো আর বয়স নাই, আর একটা যে ইলেকশন করবে, তো স্থানীয় একটা চাপ কিন্তু থাকে। যে একটা তো হলো পল্টন অফিসে বসে অথবা লন্ডন থেকে এক ধরনের এটাকে হ্যান্ডলিং করা, ম্যানিপুলেট করা, আর আরেকটা হচ্ছে যেই লোকটা ফিল্ডে পলিটিক্স করে, তারা আবার কতগুলো ওখানের লোকাল কতগুলো কন্ডিশন, কর্মীদের চাওয়া পাওয়া থাকে। কর্মীরা মনে করে ইলেকশনের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিসগুলো যদি বেরিয়ে আসে বা প্রপারলি তারা, অনেকের মনে করে যে তার রাজনৈতিক কর্মকাণ্ড মানে প্রকাশ্য হওয়ার দরকার, অথবা এক ধরনের পলিটিক্যাল ফ্রেমের মধ্যে থাকার দরকার। তো সেটা করতে গেলে ইলেকশন করা ছাড়া তো, আর ওই বিএনপির মধ্যেও আবার এইসব সাংগঠনিক কাঠামোতে সমস্যা আছে। এদের মধ্যে অনেকেই বহিষ্কৃত, আগে বহিষ্কৃত, অথবা মানে সাবেক সভাপতি, কারণ ইতিমধ্যে বিএনপির অসংখ্য জেলা কমিটি, উপজেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে বহিষ্কার করা হয়েছে। তো ও মনে করে বহিষ্কার যখন হয়েছি, আর এখন আর কি হবো, আর তো বহিষ্কার হওয়ার সুযোগ নাই। এরও অনেকে আছে, বিএনপির একটা অংশ চাচ্ছে যে নির্বাচনে অংশ নিতে। হ্যাঁ, মানে এই যে ধরেন বিএনপির মধ্যেও অনেকে কথা শুনছে না, তার মানে কি ধরেন একটা চাপ আছে যে নির্বাচনে না, একটা তো হলো আপনার জাতীয় রাজনৈতিক সিদ্ধান্ত, ন্যাশনাল পলিটিক্সের এই টানাপোড়েন, আর আরেকটা হচ্ছে স্থানীয় কতগুলো কন্ডিশন সবসময় থাকে। এমন আছে যে সে বুঝতে পারতেছে যে ক্যান্ডিডেটটা হোক সে মন্ত্রীর শালক বা এমপির শালক, সে খুবই দুর্বল ক্যান্ডিডেট, আবার তার বিপক্ষ যারা আওয়ামী লীগের ভিতরেও তো একটা বিপক্ষ আছে, তারা হয়তো বিএনপি ক্যান্ডিডেটকে বলছে যে আমরা ওই মন্ত্রীর শ্যালককে অথবা মন্ত্রীর ভাইকে আমরা একটা শিক্ষা দিব, তুমি বরং দাঁড়াও। এরকম অনেক ভিতরে অনেক স্থানীয় অনেক কন্ডিশন থাকে। দেখা গেল যে এই লোকটা পাশ করে গেছে আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের, অর্থাৎ যে যাকে জোর করে এমপি সাহেব বা মন্ত্রী সাহেব প্রার্থী করে রাখছে, তাকে ঠেকানোর জন্য দেখা গেল আরেকটা গ্রুপ বিএনপির যে লোকটা
অপেক্ষাকৃত গ্রহণযোগ্য, তেমন সন্ত্রাসী অভিযোগ নাই, মামলা, এরকম অনেক সময় অনেক বহু লোক আছে, বিএনপির মধ্যেও আছে। তো তাদেরকে হয়তো দেখা গেলো সে নির্বাচিত হওয়ার একটা সুযোগ চলে আসছে। তো সেই সুযোগটা কেন সে হাতছাড়া করবে? আর বিএনপি থেকে অলরেডি বহিষ্কৃত হয়ে আছে সে, এরকম বহু ঘটনা আছে স্থানীয়ভাবে, সেটাই আমি বলছিলাম। যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা আসলে কথা শুনছে না, কেন্দ্রীয় নেতারা এক্ষেত্রে হতাশ। তারা এই যে 30 এপ্রিল একটা বৈঠক আছে, কেন্দ্রীয় বৈঠক, সেখানে সিদ্ধান্ত হবে তাদের। এখানে তেমন কোনো বড় সিদ্ধান্ত হতে পারে না। যেটা হবে তাদেরকে হয়তো যারা একেবারে, আমি জানি না, নিকটাত্মীয় সংজ্ঞা দেওয়ারও একটা ব্যাপার আছে। নিকটাত্মীয় মানে হচ্ছে তার নিজের সন্তান এবং ভাই বোন, অথবা স্ত্রীর ভাই বোন, এর বাইরে দিয়ে আবার আত্মীয়, চাচাতো ভাইয়ের খালাতো ভাইয়ের চাচাতো ভাই, এই সংজ্ঞাগুলো দেওয়া খুব কঠিন ব্যাপার। তারপরও সরাসরি যদি মন্ত্রী এমপিদের সন্তান বা তাদের ভাই বোন কেউ থাকে, এর মধ্যে দিয়ে সীমাবদ্ধ করে যদি তাদেরকে হয়তো কি করতে পারে, সতর্কতা করা, বহিষ্কার করা, এগুলো করা হবে। কিন্তু তারপরেও মনে হয় এখন আর এই প্রথম ধাপে যারা আছে তাদেরকে নিবৃত্ত করা খুব কঠিন হবে। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে হয়? বিএনপির যে অবস্থান দেখছেন, প্রথম ধাপে 150, আজকে আপনার শুরু হলো, মানে প্রতীক বরাদ্দের পরে প্রচারণা শুরু হলো। না, অনেক জায়গাতে ক্যান্ডিডেট আছে, কিন্তু 6 জন 7 জন 5 জন করে ক্যান্ডিডেট যেখানে আছে, এটা হোক একই দলের বা মানে কাছাকাছি সমমনা দলের, তো সেখানে কিন্তু ওই যেখানে যত বেশি সংখ্যক প্রার্থী হবে, তো প্রার্থীদের তার নিজের গ্রাম আছে, তার ইউনিয়ন আছে, সিটি মিউনিসিপ্যালিটির ভিতরের ক্যান্ডিডেট, বাইরের ক্যান্ডিডেট, নদীর এই পারের ক্যান্ডিডেট, ওই পারের ক্যান্ডিডেট, এরকম বহু ইকুয়েশন কাজ করে। শুধু আওয়ামী লীগ বিএনপি এটা কাজ করে না স্থানীয় সরকার নির্বাচনে, যে একজন প্রার্থী কেন নদীর ওই পারে বেশিরভাগ ভোটের যেখানে সেখানে প্রার্থী, আর এই নদীর এই পারে হয়তো 3 জন প্রার্থী। তো এরকম বিভিন্ন কারণে তারা আগ্রহী হয়ে উঠবে যে আমাদের প্রার্থীকে জিতাইতে হবে। তো আমি মনে করি যে নর্মালি স্থানীয় সরকার নির্বাচন যেই পরিমাণ জমজমাট হওয়া উচিত, যেটা ইউনিয়ন কাউন্সিলে হয়, কারণ ওখানে কাউন্সিলর আছে, কমিশনার আছে, ইউনিয়ন কাউন্সিলে মেম্বার, চেয়ারম্যানের বাইরেও সিটি কর্পোরেশনও হয়, কিন্তু ওখানে তো ওইভাবে নাই। ওখানে হলো চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ একজন মহিলা। তো এই দিক থেকে ওটা একদম ইউনিয়ন কাউন্সিলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বা মানে অংশগ্রহণমূলক হয়ে মনে করি না। কিন্তু যেখানে যেখানে প্রার্থীর সংখ্যা বেশি, স্থানীয় লোকাল অনেক কন্ডিশনের কারণে, সেখানে হয়তো ভোটের টার্ন আউট বেশি হবে। ছোট বিরতি নিয়ে ফিরছি স্যার, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম সামনের উপজেলা নির্বাচন এবং তা নিয়ে রাজনীতি নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বিরতির পর আমরা পেয়েছি ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি। আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই নির্বাচন তো নির্দলীয় আদলে হচ্ছে, আওয়ামী লীগ প্রতীক দেয়নি এবং আপনারাও নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছেন না। তারপরে আজকের শিরোনামে বিএনপির 38 জন নির্বাচনে আছে। বিষয়টি কি এরকম, মানে বলার সুযোগ আছে যে বিএনপির অনেকেই নির্বাচনে যেতে চাচ্ছে, দল থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি উপজেলা নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই, পরে নিঃসন্দেহে আপনি বিএনপি পার্টি যে প্রশ্ন করেছেন সেটা নিশ্চয়ই আলাপ করব। দেখুন, আপনার আমাদের দেশে মানে যারা ক্ষমতায় আছেন এখন, আমি যদি তাদেরকেই বলি, তারা আসলে আপনার সংবিধান বলেন, আইন বলেন, প্রবিধি বলেন, সব কিছু তারা যেটা বলেন মনে করেন যে এটাই আইন, তারা যেটা করেন সেটাই আইন। তারা যে আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন, যেমন দেশে একটা উপজেলা নির্বাচনের ব্যাপার, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি ওভারঅল বলতে চাই, কারণ এই ঘটনাগুলো আরও ঘটবে সামনে। স্থানীয় সরকার নির্বাচনে আপনার প্রতীক দিয়ে ইলেকশন করার কথা, এবং এই ব্যাপারে একটা আইন আছে। যখন আইনটি করা হলো তখন ক্যাবিনেট সেক্রেটারি, তৎকালীন সময় ক্যাবিনেট সেক্রেটারি, তিনি বললেন যে এটা ভারতে এবং আপনার মানে যুক্তরাজ্যের মতন দেশগুলোতে আছে, এবং বর্তমান যিনি এখন কি বলে আপনার স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন, তার একটা স্টেটমেন্ট আমি পড়লাম, সেখানে উনি বলেছেন যে মানে প্রাতিষ্ঠানিকরণ হবে এটা, এই যে মার্কায় নির্বাচনটা হলে একেবারে এই ঘটনাটি ইনস্টিটিউশনালাইজ হয়ে যাবে। এখন যেখানে এত কিছু উচ্ছ্বাস, আইনও আছে, এবং যদি মনে করেন আইনটা প্রয়োগ করতে পারছেন না বা আইনটা মানুষ গ্রহণ করছে না, এমন তো কোনো কথা নেই যে আপনি করে ফেলেছেন বলে। এই আইনে তো আইন নির্বাচন হয়েছে বিগত সময়। হ্যাঁ, আপনি এই আইনটা রেখে আপনি আইনটা রাখলেন, অথচ আপনি মার্কা দিচ্ছেন না,
এটা কোন ধরনের নির্বাচন কমিশন তো বললে এভাবে নির্বাচনের সুযোগ আছে। নির্বাচন কমিশন তো অনেক কথাই বলে। নির্বাচন কমিশন এটাও বলেছে, ভেরি ইন্টারেস্টিং, আপনারা ভালো কথা তুলেছেন। ইসি মানে ইলেকশন কমিশনার রাশিদা সুলতানা, উনি বোধহয় জুডিশিয়ারিতে কাজটা বোধহয় করেছেন আমার ধারণা, মানে ফরমার জাজটা ছিলেন বোধহয় উনি। তো উনি যখন আপনি খেয়াল করবেন না, আমি এখন একজনই মেয়র পদে আছেন বা অন্য চেয়ারম্যান পদে আছেন, তাকে যদি ইলেকশন করতে, তার পদ ছেড়ে ইলেকশন করতে হবে, তারপর ওটা আগে ভাগে করতে, একটা সময় বিধান টিধান ব্যাপারে। আর এমপিদের বেলায় গত যে 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, এমপিদের বেলায় উনি বললেন যারা স্বতন্ত্র দাঁড়াবেন, কথাটা খেয়াল করবেন, তিনি 2018 সালে যে নির্বাচনটায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন, অর্থাৎ দলের একজন সদস্য, ডিসিপ্লিন সদস্য আমি বলতে চাই, তিনি 2024 সালে যখন মনোনয়ন পেলেন না, তখন তিনি স্বতন্ত্র দাঁড়ালেন। তাহলে স্বতন্ত্র দাঁড়াবার সময় তখন বললেন ওনার পদত্যাগ করার কোনো প্রয়োজন নাই, উনি কিন্তু ডিসিপ্লিনের মধ্যেও নাই, পার্টিও ডিসিপ্লিন নিচ্ছে না। এই যে ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন অ্যাজ এ হোল, এটা তো গভর্নমেন্টের একটা মন পছন্দ, মানে পছন্দ অনুযায়ী তারা কিছু লোককে চুজ পিক করেছে। তারা কি সরকারের যে ডিজাইন, প্ল্যান, ইচ্ছা, তার বাইরে তাদের চলার কোনো সুযোগ আছে? আপনারা কি করছেন? তো এখন আপনি এই যে ইলেকশন কমিশনার কি বললো বা ইলেকশন কমিশন কি বলছে, এটাকে আমলে নেবেন না, কারণ তারা বলছিলেন আইনের পথে হাঁটছেন না। যেটা আপনি বলছিলেন যে এই আইনেই তো নির্বাচন হওয়ার কথা, আইনের ব্যত্যয় করছে আওয়ামী লীগ। এই প্রশ্ন সাংবাদিকরা নির্বাচন কমিশনকে করেছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আইনের ব্যত্যয় নয়, দল চাইলে প্রতীক নাও দিতে পারে। না না, নিশ্চয়ই না। তো ওখানে অপশন নাই, যখন আইনটা করা হচ্ছে সেখানে বলা নাই যে রাজনৈতিক দলগুলো ইচ্ছা করলে তারা প্রতীক দিয়ে নির্বাচন করিতে পারিবেন, এটা অপশনাল আইন না, কথাটা খেয়াল করবেন। যেমন আপনি ভোটার, পৃথিবীর অনেক দেশ আছে যে ভোট না দিলে জরিমানা হয়, তাই না? কিন্তু আমার দেশে তো মানে এই ব্যাপার লেখা আছে যে এত বছর পূর্ণ হলে তিনি মানে ভোটাধিকার প্রাপ্ত হইবেন, মানে দিলে না দিল। আচ্ছা, এখন আপনি যখন আইনটা করলেন, সেই আইনে তো এটা বলেন না যে রাজনৈতিক দলগুলো যদি ইচ্ছা করে তাহলে প্রতীকে দেবে, ইচ্ছা না করলে তারা প্রতীকে দেবেন না, আইন নাই। আচ্ছা স্যার, এই জায়গায় কিছু বলার আছে স্যার? না, আমি ঠিক এই আইনটা দেখি নাই, তবে ওদের ব্যাখ্যা শুনছি যে এটা দুইটারই সুযোগ আছে, নাইলে তো একটা কোর্টে 50 টাকা কোর্ট ফি দিয়ে এটা মামলা করলে তো আটকে যায়। আমার মনে হয় জিনিসটা এত সরলীকরণ কিছু আমি জানি না, দেখি না। যেভাবে বললেন যে কোর্টে গেলেই 50 টাকা দিলে হয়ে যায়, কোর্ট কি সেই কোর্ট আছে যে আপনি 50 টাকা দিলেই সেই কাজ হবে? আপনি এস আলমের বেলায় দেখলেন, আজকে দেখলাম বোধহয় না, কিন্তু স্যার যেটি বলছেন যে আপনারা তো যদি সাংবিধানিক যে বিষয়টা নির্বাচন কমিশন আইনে যদি এত বড় ব্যত্যয় হয়, সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি কোনো নিশ্চিত না, বিএনপি তো যেহেতু নির্বাচনে যাচ্ছে না, বিএনপি এটাকে চ্যালেঞ্জ করতেও যায় না, বিএনপি ছাড়াও বহু লোক বহু কিছু নিয়ে চ্যালেঞ্জ করে না কোর্টে, তো কেউ না কেউ করতো। আমরা একটু বিএনপির প্রসঙ্গে আসি। আমি যেটা জানতে চাইছিলাম, আপনারা আছে যে দুইটাই অপশন দিয়ে ইলেকশন করা যায়, সেটাই ব্যাখ্যা বোধহয় দিচ্ছি। রিপন ভাই, আমি একটু জানতে চাই যে বিএনপি কারণ তো একই, আপনারা যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না, যেটি হচ্ছে যে তারপরেও আপনাদের দলের অনেকেই এই নির্বাচনের মাঠে আছে, আপনি কথা শুনছেন না কেন? হ্যাঁ, আমি আপনাকে বলি, দলের প্রতি নিয়ন্ত্রণ কতটা আছে? গতকালকে কোন একটি পত্রিকাতে আপনার অনেকগুলো তালিকা প্রকাশ করেছে, সেই তালিকার মধ্যে দেখলাম প্রায় সবাই সাবেক অমুক, বহিষ্কৃত সাবেক ইত্যাদি। এখন কত যারা দলের সাবেক, যারা পদ পদবি হোল্ড করে না, তাদের বিরুদ্ধে আমি শাস্তিমূলক ব্যবস্থা তো নিতে পারি না, কারণ তারা তো কোনো ডিসিপ্লিনের মধ্যে নেই, কথাটা খেয়াল করবেন, তাই না? তিনি কোনো নিয়মের মধ্যে নাই, তা আমি তাকে কোন পদ্ধতিতে প্রক্রিয়া, মানে তিনি, এটা তো তার ইচ্ছার ব্যাপার। একটা হচ্ছে এখন যে তিনি বিএনপিতে নাই, বহিষ্কৃত হয়ে গেছেন, অথবা পদ ছাড়া হয়ে গেছেন, কমিটিতে নেই, কোনো কিছুতে নেই, তিনি সোজা কথা তিনি কোনো মানে আমার শৃঙ্খলার মধ্যেই নাই। এই লোকগুলো তো আমার কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, এদের সবার পরিচয় মানে আপনার সাবেক, সবার তো না, অলমোস্ট সবাই, 2-1টা ব্যতিক্রম ছাড়া। যেমন মনে করেন আপনার সরাইল উপজেলায় মানে যে ছিল জেনারেল সেক্রেটারি, সে একদিন আগেই আপনার মানে করেছে, মানে আপনার সিদ্ধান্ত বদলেছে, এরকম আরো কয়েকজন তারা বদলেছে। এর বাইরে হয়তো 2-1টা থাকতে পারে, আমি বলছি না যে 2-1টা নেই, হয়তো থাকতে পারে। তো যারা নেই তাদের সংখ্যাটা, যারা আছে তারা এত নগণ্য, আই থিঙ্ক তারা সংগঠন যখন করেন সেটা একেবারে টপ টু বটম সবাই শৃঙ্খলার মধ্যেই মানে তারা থাকবেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে, দ্যাটস ইট। এবারে নির্বাচন ইউনিয়ন পরিষদে যদি বলে, আমার মানে কথাটা অনেক বড় শোনা যায় মিজান, যে যখন বলে যে আপনার অনেকে বলে যে আমার নির্বাচনী এলাকা, আমি ঠিক সেভাবে বলতে চাই না,
বলিও না। জি। যদি আল্লাহর ইচ্ছা থাকে এবং আমার খেদমত যদি রাব্বুল আলামিন কবুল করেন এবং আমি যদি সুযোগ পাই, তাহলে যেই আমার জেলাকে আপনি নির্বাচন করবেন আর হ্যাঁ, সেই পৈতৃক ভিটা সেইখানে একটা উপনির্বাচন স্থানীয় নির্বাচনের মানে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান মারা গিয়েছেন, ওই আসনে একটা উপনির্বাচন হচ্ছিল। সেখানে আমাদের দলের একেবারে তৃণমূল পর্যায়ের দুজন কর্মী তারা নির্বাচন দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু জানতে চাই, এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আপনার মনে হচ্ছে? বিএনপি নির্বাচনে নেই, আওয়ামী লীগের কথাও অনেকে শুনছেন না, সব মিলিয়ে এই যে নির্বাচন একবার আপনারা ছাড়ছেন, অর্জন কি মানে? কতটুকু দেখেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যই কিন্তু আমার ধারণা আপনার সরকার গতবার আমি ডামি করেছে, মানে আমি মানে নিজের আওয়ামী লীগ আর ডামি মানে নিজের দলের লোকরাই। এবার আমিও থাকছে, ডামিও থাকছে, প্লাস শুধুমাত্র সমস্যা ছিল যে এমপি মন্ত্রী প্রভাবশালীদের ছেলে মানে আওয়ামী লীগের প্রভাবশালীদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন থাকতে পারবে না। সরকার আশঙ্কাটা হচ্ছে যদি এমপি মন্ত্রীদের ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা থাকে তাহলে মানে তারা প্রভাব খাটাবেন এবং প্রশাসন সেখানে কিছু করতে পারবে না। আমার কথা হচ্ছে গত 15 বছরে প্রশাসনটা তো এন্টায়ারলি পলিটিসাইজড হয়ে গেছে। সেই প্রশাসন আপনার কথা শুনবে না কেন? যেখানে যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলোতে যেখানে আপনার ওখানকার মেয়র বা অনেক পদধারী ব্যক্তিরা যদি ট্রাফিক আইনও ভঙ্গ করেন তারাও কিন্তু শাস্তির মুখে পড়েন। তো বাংলাদেশে একজন টিএনও, একজন এডিসি, একজন ডিসি মানে যারা নির্বাচন পরিচালনা করে, যখন যারা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন, তারা কেন মানে তারা তো এই সরকারে নিয়োজিত এবং এই অলমোস্ট পলিটিসাইজেশনের কারণে তারা এই সরকারেরই লোকজন তারা। তো সুতরাং তাদের কাছেও সরকার কেন ভরসা পাচ্ছে না যে তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবে না? কেন সরকারি দলকে বলতে হয় যে আত্মীয় স্বজন তারা সংবিধান আছে নাকি? আপনি এই সংবিধান লঙ্ঘন করছেন, একটা মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করছেন, আপনি বার দিয়ে দিচ্ছেন অমুক ইলেকশন করতে পারেন, তমুক ইলেকশন করতে পারেন, তাহলে আইনে আনেন। দলের বিষয়, দল থেকে তো নির্দেশনা দিতে পারে, এটা দলের বিরুদ্ধে। আপনি একটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, দলের বিষয় বলে তো আপনি ফান্ডামেন্টাল রাইট আপনিও তো করছেন, আপনার বিএনপি দল করছেন না, আপনি তো ইলেকশন করতে দিচ্ছেন না। আমি আগে একটা কথা বলেছি, এটা তার ফান্ডামেন্টাল রাইট না। তিনি যখন একটা রাজনৈতিক দল করেন, আওয়ামী লীগ যদি ধরেন আওয়ামী লীগ বলছে যে এরা নির্বাচন করবেন না, নির্দেশনা, আপনি বিএনপিও তো ইম্পোজ করছে যে আমার কেউ যাতে নির্বাচনে না যায়। না, আমার পার্টির তো সবার জন্য একই সিদ্ধান্ত, আওয়ামী লীগের বেলায় তো সবার জন্য একই রকম সিদ্ধান্ত না। আবার খেয়াল করবেন যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন এই কয়েকদিন আগে, সেখানে আওয়ামী লীগ একজন নেতা প্রভাবশালী এবং এমপি ছেলের মধ্যে ভাষা, তাই না? তার মেয়েকে আপনি মানে কুমিল্লা আপনি মেয়র হিসেবে অ্যালাউ করলেন, আপনি এমপি পদে হাজী সেলিমের ছেলেকে অ্যালাউ করলেন, আপনি পঞ্চগড়ে আপনি সাবেক এমপি দবিউল ইসলাম উনি ছিলেন তখন সিটিং, দবিউল ইসলাম সাহেবের ছেলে মজহুল ইসলামকে আপনি অ্যালাউ করলেন, চট্টগ্রামে আওয়ামী লীগের আপনার কী বলে প্রেসিডিয়াম মেম্বার মোশাররফ সাহেবের ছেলেকে আপনি অ্যালাউ করলেন, আপনি সাজেদা চৌধুরী উনি ডেপুটি লিডার ছিলেন পার্লামেন্টের, তার ছেলেকে আপনি অ্যালাউ করলেন, চারদিকে আপনি বগুড়া আপনি মান্নান সাহেবের স্ত্রী শাহাদারা মান্নানকে অ্যালাউ করলেন, চতুর জায়গায় এর বউ ওর ছেলেদেরকে অ্যালাউ করলেন। যা ওই যে একটা মানে খুলনা, আমি বাড়ি খুলনা না, মানে পড়াশোনা করছি আমি, ওখানকার একটা মানে দারুণের জনপ্রিয় ডায়লগ আছে, বলে চাচির তরকারিতে জায়গায় জায়গায় ঝাল, মানে যখন দোষ খুঁজবেন কি মানে চাচি তরকারি রান্না করছে বলে এই জায়গায় ঝাল, বলে ঝাল হলে তো সব জায়গায় ঝাল হবে, বিশেষ কোনো জায়গায় তো ঝাল হওয়ার কথা না। এখন কথা হচ্ছে যে আপনি জাতীয় নির্বাচনে বা পার্লামেন্ট ইলেকশনে অথবা আপনি সিটি কর্পোরেশনে কাউকে আপনি আত্মীয় স্বজনদেরকে আপনি অ্যালাউ করছেন, অন দ্য আদার হ্যান্ড আপনি উপজেলাতে অ্যালাউ করছেন না, বিকজ যেটা বললাম যে আপনি একটু আগে একটা প্রশ্ন তুলেছিলেন যে কম্পিটিটিভ হয়, কতটা কম্পিটিটিভ হবে, ওই কম্পিটিটিভ কতটা হবে সেই ব্যাপারে সরকার একটা আশঙ্কা আছে। যদি এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনরা থাকে তাহলে মাঠ থেকে অন্যরা সরে যাবে, মাঠে অন্যরা থাকবে না, ফলে কম্পিটিশনটা হবে না, ভোটারদেরকে তারা অন্য প্রার্থীরা নিতে পারবে না, এরকম আছে। আর খোদ স্থানীয় সরকার মন্ত্রী নিজের এলাকাতেও এটা দেখবেন না, বিনা যে প্রধানমন্ত্রী বললেন কোনো জায়গায় জাতীয় নির্বাচনে বলেছিলেন যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখতে চাই না আমি, সব জায়গায় প্রার্থী থাকতে হবে, ডামি থাকতে হবে, কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতাহীন হলে মানে এটা ব্যবস্থা নেওয়া হবে। তো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য আপনার কি বলে স্থানীয় সরকার মন্ত্রী এলাকায় কী হলো? ওনার এলাকায় তো কাউকে প্রতিদ্বন্দ্বী করতে দেন নাই, উনি যাকে পছন্দ করেছেন তারা মানে আপনারই হয়ে গেছেন কি বলে আপনার মানে বা বিজয়ী বা মানে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেলেন, এরকম আরো অনেক জায়গায় ঘটেছে। আপনার আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা ধরেন এই যে নির্বাচন ছেড়ে লাভ হচ্ছে কি, এই উপজেলা নির্বাচনের মতো নির্বাচনও ছেড়ে যে লাভ হচ্ছে কি? আপনাদের নেতাকর্মীরা তো যতটুকু জানি অনেকেই নির্বাচন করতে চাচ্ছে। বিশাল একটা লাভ হয়েছে, শুনি লাভটা, এটা ভেতরে কথাটাকে বলে দেবো। ইনসাইড পলিটিক্স তো ইনসাইড পলিটিক্স জি
ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের নামে না বলছি যে ধরেন আসলেই মানে বিষয়টা হচ্ছে যে আসলেই কি লাভ হচ্ছে নাকি দলের মধ্যে বিশাল লাভ হচ্ছে অনেস্টলি। লাভটা হচ্ছে প্রথম হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুটো রাজনৈতিক দল তারা পরস্পরকে প্রতিদ্বন্দ্বী মনে করে নাকি করে না করে না আচ্ছা তো প্রতিদ্বন্দ্বী শক্তির একটি শক্তি যদি অনেক বেশি দুর্বল যে অপর প্রতিদ্বন্দ্বীর জন্য অনেক লাভ হয় না নাকি লাভ হয় না আওয়ামী লীগ এখন সমস্ত জায়গায় আপনার কেবল নগর থেকে ইউনিয়ন পর্যন্ত কোন্দল বিভেদ হানাহানি মারামারি অপহরণ মানে কেউ কাউকে দেখতে পারে একেবারে মানে ভয়াবহ অবস্থা। এই যে আওয়ামী লীগের কোন্দলে বিপর্যস্ত শুধুমাত্র ক্ষমতা আছে বলে একটা আর্টিফিশিয়াল ফেব্রিকের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ঠিক ঝুলে আছে। যদি ক্ষমতাটা না থাকে এটা খান খান এইভাবে ঝরে পড়বে। ঠিক অনেকটা আপনারা নির্বাচনে মানে মালা আমি মানে মানে মালা আছে না মালার সুতোটা ছিঁড়ে গেলে কি হয় দানাগুলো সব যত দামি হোক না কেন মুক্তা হোক আর যাই হোক সব ঝরঝর করে পড়ে যায়। ঠিক ক্ষমতার যে ক্ষমতার সুতোটা একটু ছিন্ন হয়ে গেলে এটা ঠিক ঝরে পড়বে। আমরা এটা কি আমার দল কতটা আমার দলের জন্য অনেক লাভ কারণ আমি যখন দেখছি যে আওয়ামী লীগের মধ্যে এত 3টা 4টা 5টা গ্রুপ হয়ে গেছে এমপির গ্রুপ মন্ত্রী গ্রুপ চেয়ারম্যানের গ্রুপ নানান গ্রুপ ইত্যাদি অ্যাসপিরেন্টদের গ্রুপ নানান গ্রুপ তা আমার দল তো ইনট্যাক্ট আছে আমার দল তো কোনো সমস্যা নাই। কতকাল এরকম থাকবে কতটা ইলেকশন ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নামক বস্তু যতক্ষণ পর্যন্ত আমার মানে মানে ক্ষমতার ক্ষেত্রে যতক্ষণ প্রতিদ্বন্দ্বী থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লাভবানই থাকবো। আপনাদের যে সুপ্রিম কোর্ট বার নির্বাচন গেল সেখানে তো সুপ্রিম কোর্টের যে নির্বাচন গেল হ্যাঁ সেখানে তো বিএনপির দুজন শীর্ষস্থানীয় নেত্রী কায়সার কামাল এবং মাহবুবউদ্দিন খোকনের মধ্যে বিরোধ। কি কায়সার কামাল আইন বিষয়ক সম্পাদক আপনাদের এবং মাহবুবউদ্দিন খোকন যিনি নির্বাচিত হলেন এখানে তো বড় ধরনের বিরোধ তৈরি হলো আপনাদের দলের মধ্যে। আমি মানে ওটা বোধহয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রফেশনাল বডি ঠিক আমি সিন্স আই এম নট এ মানে প্র্যাকটিসিং লয়ার ওটা আমার ইন্টারেস্ট না সুতরাং ওই বিষয় আমি তো মানে বলতে পারবো না এক্স্যাক্টলি ওখানে মানে আমি একটু আসি জানি না। ডক্টর মিজানুর রহমান একটা হচ্ছে যে যেটি বলছিলেন যে আমি রিপনের সাথে যোগ করি হ্যাঁ ওই দীর্ঘদিন ধরেন ক্ষমতায় থাকার কারণে যেটা হয় সরকার যখন খুব শক্তিশালী হয় দল দুর্বল হয় এটা আমাদের এই সাবকন্টিনেন্টে এটা ট্রেন্ড আসছে। তো এইটা আওয়ামী লীগের মধ্যে আন্তর্দলীয় কোন্দল ক্ষমতায় থাকার কারণে পদ পদবি নিয়ে এইটা যে আবার বিএনপিতে নাই তা না। ইভেন এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলা হয়েছে যে সেখানে এমপি সাহেবের মেয়ে খুবই ভালো ক্যান্ডিডেট ছিল সে এমনিও হয়তো যদি এমপির মেয়ে নাও হয়তো তাও ভালো করতো সে কিন্তু বিএনপি থেকে 2জন ক্যান্ডিডেট ওখানে ছিল যে সাক্কুব সে বিখ্যাত সে তো বহিষ্কৃত এবং আমি বলছি এই যে বহিষ্কৃত এবং দল বলতে বিয়ে আমি তো কুমিল্লার দল বলতে যেটা বোঝায় এখন তাদেরকে হ্যাঁ ওই সদরের ভোটার আমি ওখানে বিএনপি বলতে ওই ইয়াসিন এবং এই 2জনেই কিন্তু আবার দাঁড়াইছে মানে ওখানেও দাঁড়াইছে ওর বাগিনাকে দাঁড় করাইছে ওই যেটাকে সিটি কর্পোরেশন আগের ইলেকশন ওকে দাঁড় করানো না 2জনই বহিষ্কৃত 2 বিএনপির বহিষ্কৃত দাঁড়িয়েছে না সেই জন্য আমি বলছি আপনি যদি এখন বিএনপির মানে যারা ভোটে দাঁড়াচ্ছে সবাই বিএনপি বহিষ্কৃত একটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইলেকশনে যখন দাঁড়াচ্ছে না এটা একটা তো হতে পারে দলের সিদ্ধান্ত অনেকে মানে আবার এটাও হিসেব করে দেখে তো কারণ ইলেকশন করা খুবই আজকাল খুবই এক্সপেন্সিভ। আপনাকে মনে হয় যেটি দাবি করছিলেন যে তাদের দল আরো বেশি শক্তিশালী নির্বাচন ছেড়ে দিয়ে আসলে লাভ হচ্ছে বিএনপি না আমি বলছি আপনার এলাকায় সম্মেলনটা করতে গিয়ে দেখেন না কতটুকু হতে দেখবেন কয়টা ভাগ হয় আর কয়জন পাল্টাপাল্টি হয় অর্থাৎ অনেক জায়গাতে তো মিটিংই করা যায় না বিএনপির এটা আমি বলছি যে দুর্বলতা 2 জায়গাতেই আছে বিএনপির এই বিশেষ করে এই যে আন্দোলন কেন্দ্রিক যে বহিষ্কার শত 1-2জন না শত বহিষ্কার করা হয়েছে যার চিঠি দিয়ে সাধারণ সম্পাদক আজকে আরেকজনকে করা হয়েছে কালকে এই যে অসন্তোষ কিন্তু যে ওখানে নাই তা না এটা যখন একটা লোক যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন তাকে তো রিপ্লেস করতে তখন স্ট্রাকচারড ইয়েতে যখন সংগঠন যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে হ্যাঁ দুর্বলতা এখানে আছে আমাদের তো এইটাই সমস্যা। আমি বহুবার আপনাদের এখানেও বলে গেছিলাম আমাদের পলিটিক্সের মূল স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস কারণ ইট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস নট দ্য পিপল পলিটিক্যাল পার্টির সরকার। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা যেটা আমাদের সমস্যা হচ্ছে আমাদের
বহু কিছু নিয়ে আমরা যেই পরিমাণ আলোচনা করি, নির্বাচন কমিশন, প্রশাসন, এটা সেটা, আইন টাইন, আমাদের রাজনৈতিক সংগঠনগুলো আসলে শক্তিশালী হওয়ার জন্য যেই স্ট্রাকচারাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, সেটা কিন্তু আমাদের খুব কম দলই আছে এবং সেই এক্সারসাইজটা নাই। এটা আওয়ামী লীগের দুর্বলতা যদি থেকে থাকে আছে, বিএনপিতে কিন্তু একই রকম দুর্বলতা আছে। যখন এটা স্বাভাবিক অবস্থায় যখন আপনি সংগঠন বুঝাতে যাবেন তখন এটা বুঝে যাবেন। একটা প্রশ্ন একটু মাথায় ছিল ওই সময়, সেটা হচ্ছে যে আসাদুজ্জামান রিপন বলছিলেন যে এবার এই যে উপজেলা নির্বাচনে তো আওয়ামী লীগ যারা আছে বেশিরভাগই আওয়ামী লীগ, বেশিরভাগ বাইরে কি আছে একটু বলেন না। বলি যে ধরেন স্বতন্ত্র অনেকে থাকতে পারে, স্বতন্ত্র বলে কিছু আছে, ওইটুকু সেফ রাখলাম। আমি যেটা জানতে চাচ্ছি যে যেটি বলছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, সেই জায়গায় এই যে মন্ত্রী এমপিদের ছেলেদেরকেও নির্বাচনে না আসতে বলা, প্রভাব বিস্তারের কারণে একরকম, সেটা কেন? মানে প্রশাসন দিয়ে এদের মধ্যেও ভালো নির্বাচন করানো সম্ভব না? না, আমি বলছি যে, আমি আবারও বলছি, একটা হচ্ছে প্রশাসনকে প্রভাবিত করা, আর একটা হচ্ছে রাজনীতিকে প্রভাবিত করা। একটা লোক যখন স্থানীয়ভাবে প্রভাবশালী হয় পলিটিক্সে, আওয়ামী লীগের এমপি অথবা আওয়ামী লীগের নির্বাচিত এমপি এবং মন্ত্রী, সে শুধু যে টিএনও ইএনও বা এসপিকে প্রভাবিত করতে পারে তা না, সে কিন্তু পুরা দলের স্ট্রাকচারটাকে, অর্থাৎ সেইটার থেকেই মানে বেরিয়ে আসার জন্য একটা চেষ্টা হতো তারা করছিল। কিন্তু আমি বলছি এটা একটা খুব সময় উপযোগী চেষ্টা হয়নি। এটা তাইলে ধরেন নিজের দলের আসার আগে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে নিজের দলের প্রার্থীদের ক্ষেত্রেই যদি এটি হয়, অপোজিশন ধরেন যখন হয়, যখন বিরোধী দলগুলো নির্বাচনে আসবে সেক্ষেত্রে কি প্রভাব বিস্তারটা বেশি হয়? না, আবার দুইটা প্রভাবের কথা আলাদা করে বলতেছি আমি। একটা হচ্ছে যে প্রশাসনকে প্রভাবিত করা, আর আরেকটা হচ্ছে একজন মন্ত্রীর তার এলাকার ভোটার এবং কর্মী বাহিনী যেটা আছে, অর্থাৎ ইলেকশন তো একটা প্রসেস, সেই ইলেকশন প্রসেসের মধ্যে বড় স্টেক হোল্ডার হচ্ছে তার কর্মী বাহিনী। এখন এই এমপি সাহেব বা মন্ত্রী সাহেব কর্মীদের উপর যে প্রভাব, এইটা নিউট্রালাইজ করা, অর্থাৎ এর বাইরে যারা ওই পরিমাণ প্রতিপত্তি প্রভাব, মানে কর্মীদেরকে তো রিপন ভাই যেহেতু একটি পলিটিক্যাল কর্মীদেরকে একটা কথা তো পালতে হয়, অনেক সময় পালার ব্যাপার আছে, কিন্তু ওদেরকে ভরণ পোষণ থেকে আরম্ভ করে ঈদের জামাত থেকে আরম্ভ করে এই যে কর্মী বান্ধব নেতা বলে না, কোনো ব্যাপারই না, কর্মী বান্ধব নেতা মানে হচ্ছে কর্মীদেরকে উনি লালন পালন করেন। এই প্রভাবটা কীভাবে অতিক্রম করবেন? তাহলে যার সেই রকম প্রতিপত্তি নাই, কর্মীদেরকে ঈদে পাঞ্জাবি দিতে পারবে না বা ওই লালন পালন যেটা, তার তো আর তাহলে কোনো ভরসাই থাকে না। সেইটাকে নিউট্রালাইজ করার জন্য, অর্থাৎ নিবেদিত একজন রাজনৈতিক নেতা যিনি মানুষের উপকার করতে চায়, কাজ করতে চায়, তাদের জন্য হয়তো স্কোপ করার একটা চিন্তা এখান থেকে আসছিল। কিন্তু আবারও বলছি, এটা সময় মতো করা হয়নি, এটা অনেক আগের থেকে করা উচিত ছিল। আপনি যখন মন্ত্রী সাহেবের বা এমপি সাহেবের স্ত্রীকে যখন জেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী করছে, অথবা বাইকনাইকে যখন ছাত্রলীগের সভাপতি করছে, তখনই এটা বাধা দেওয়া উচিত ছিল। এটা এখন আমরা শেষ পর্যায়ে একেবারে, সেটা হচ্ছে যে এই উপজেলা নির্বাচন থেকে তাহলে মানে আপনারা কি আশা করেন? এটা ওই আপনার মানে জাতীয় নির্বাচনের বেলায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটা নির্বাচন নামে একটা প্রহসন হয়েছে, এটাও আপনার একটা প্রহসনই হচ্ছে। স্থানীয় সরকার এজ হোল শক্তিশালী হওয়ার বা এমপাওয়ার্ড, চাই বিএনপি নির্বাচনে আসুক, এমপাওয়ার্ড হচ্ছে না, এবং জনগণ আসলে বরং বলা যেতে পারে যে ওই এর আগের বার মার্কা ইলেকশন হওয়ার কারণে, এর মার্কার আগে যখন ইলেকশন হতো, এর আগেও তো ইলেকশন হতো, তখনও যতটা আপনার মানে শক্তিশালী ছিল, মানুষজন চেয়ারম্যানদের কাছে যেতে পারতো, মেম্বারদের কাছে যেতে পারতো, বা তাদের যতটা অ্যাকাউন্টেবিলিটি ছিল, এই মার্কা ইলেকশন আসার পর থেকে, প্রতীক ইলেকশন আসার পর থেকে এখন প্রতীক থাকুক আর না থাকুক, ইনট্যাক্টটাই আপনার ওই মানে সবাই আমিডামি হয়ে গেছে। এটা এখানে আর আলাদা কিছু নাই। ওখানে আমার নিজের যদি এলাকার কথা যদি বলি, আমার নিজের থানার কথা যদি বলি, সেখানেও আওয়ামী লীগের 4 জন প্রার্থী, 4 জন আওয়ামী লীগের প্রার্থীর বাইরে কোনো প্রার্থী নেই। আমার পার্শ্ববর্তী, ওটা আমার নির্বাচনী এলাকার মধ্যে, সেখানে আওয়ামী লীগের প্রার্থীর বাইরে কোনো প্রার্থী। ভোট কেমন হবে? ভোট আপনার ভোটাররা কতটা আসবে মনে হয়? কিন্তু ভোটারদের মানে সাধারণ ভোটারদের কোনো আগ্রহ নাই, কারণ মহড়াটা হচ্ছে আপনার মানে 4 জনের মধ্যে প্রচুর হুন্ডা মিছিল টিছিল হচ্ছে, এই গ্রুপ হচ্ছে, ভয় মানুষ আশঙ্কার মধ্যে আছে। হ্যাঁ, এবং সব গ্রুপে আবার বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে, এটাও ঠিক যে বিএনপি মনা লোকজনের কাছে আপনার ওই আওয়ামী লীগের লোকরা যাচ্ছে, যেমন আমার এলাকায় নাকি শুনলাম মসজিদে কোনোদিন টাকা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, এক পক্ষকে নানা মেকানিজম করতে হচ্ছে আসলে ভোটার। এবং আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে, 4-5 গ্রুপের একটা মানে
মানে 4-5 গ্রুপের এক কম হচ্ছে, মানে মহড়া হচ্ছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে যে কখন কোন খুনোখুনি। কারণ আমার মুন্সিগঞ্জ, আমরা আশা করি একটু সুষ্ঠু নির্বাচন হোক আর ভোটাররা নির্বিঘ্নে ভোট দেন। অনেক ধন্যবাদ। দিতে হচ্ছে মারামারি হয়ে গেছে, আসাদুজ্জামান রিপন, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 স্টুডিওতে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।